বিশ্বের 37% গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী নির্মাণ শিল্প। শুধু তাই নয়, বায়ু দূষণ, বর্জ্যের স্তূপ এবং জল দূষণের জন্যও দায়ী এই শিল্পই। এতে করে পরিবেশের বিপুল ক্ষতি হচ্ছে। কিন্তু সবুজ এবং টেকসই উপায় অর্থাৎ পরিবেশ বান্ধব উপায় নির্মাণ শিল্প গড়ে তোলবার নানান ব্যবস্থাও রয়েছে। ইকো ইন্ডিয়ার আজকের পর্বে তেমনই কিছু সবুজ পরিবেশ বান্ধব উপায় নির্মাণ শিল্প গড়ে তোলবার নানান কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। থাকছে ভারতের টেকসই, সাশ্রয়ী এবং ঐতিহ্যবাহী মাটির ঘর নিয়ে প্রতিবেদন। অব্যবহৃত বা পরিত্যক্ত অফিস ভবন কিভাবে আবাসন সমস্যার সমাধান ঘটাতে পারে আমরা খুঁজেছি তার উত্তর। দেখেছি মেঘালয়ে গাছের শেকড় দিয়ে তৈরি সেতু, যা প্রকৃতি এবং ঐতিহ্যের মধ্যে মেলবন্ধনের একটি অনন্য উদাহরণ। তবে শুরুতেই যাওয়া যাক ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে, যেখানে বেড়াতে গেলে নির্মাণাধীন আবাসন এবং রাস্তার ধুলোর কারণে আপনাকে মাস্ক পরে থাকতে হবে। ভারী নির্মাণ এখানকার পাহাড়গুলোকে ক্রমশ দুর্বল করে তুলেছে এবং বালি খনন আর ড্রিলিংয়ের কারণে ভূমিধস মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। তাহলে এই সমস্যার সমাধান কি হতে পারে? এক্ষেত্রে দেশীয় নির্মাণ কৌশল কি কোনো কাজে লাগতে পারে? চলুন উত্তর জানবো এই প্রতিবেদনে। বাড়ি বানানোর উপযুক্ত জমি হিমাচল প্রদেশে সহজে মেলে না, তাও পাহাড়ের 4000 মিটার উঁচুতেও বসতি গড়ে উঠেছে। পর্যটন নগর নাগ্গারে স্থানীয়ভাবে সংগ্রহ করা উপকরণ দিয়ে একটি বাড়ি বানানো হচ্ছে, যার তদারকি করছেন সূত্রধর খুবরাম ঠাকুর। বাড়ি তৈরির এই পদ্ধতি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। আগে পাথর ও সংযুক্ত কাঠ পরপর সাজিয়ে কাদা দিয়ে প্লাস্টার করে স্লেট পাথরের ছাদ দেওয়া হতো। দুটি স্তরের ফাঁক খড় দিয়ে ভরা হতো। এভাবে কাদা ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়ি বানানো হতো। পাশেও মাটি থাকতো, উপরেও মাটি থাকতো। বয়োজ্যেষ্ঠদের থেকে শেখার বদলে তিনি স্থানীয় বাস্তুশিল্পের স্টুডিও নর্থ থেকে দক্ষতা অর্জন করেছেন। চিরাচরিত নির্মাণ পদ্ধতির পুনরুদ্ধার ও ঐতিহ্যগত নির্মাণ শৈলীর প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাড়ি বানানোর তেমনই দুটি পদ্ধতি, কাঠকুনি ও ধাজ্জি দেওয়ারি। হিমালয়ের প্রাচীন এই দুটি পদ্ধতি পুরোপুরিভাবে স্থানীয় পাথর, কাঠ ও মাটির উপর নির্ভরশীল। এখানকার কয়েকটা কাঠ কুনির বাড়ি 300 থেকে 400 বছরের পুরনো। কাঠের নমনীয়তার জন্য বাড়িগুলো হেলে পড়লেও চিন্তার কারণ নেই। প্রাকৃতিক উপাদানগুলো এই বাড়িকে শ্বাস নিতে দেয়। এর ফলে সব ঋতুতেই তারা বেশ আরামদায়ক থাকে। পর্যটকেরা কাঠকুনি ও ধাজ্জি দেওয়ারির সুদৃশ্য নির্মাণ শৈলী দেখতে আসেন, কিন্তু এগুলি শুধুই দৃষ্টিনন্দন নয়। নর্থের প্রতিষ্ঠাতা রাহুল ভূষণ মনে করেন, পাহাড়ের ভঙ্গুর বাস্তুতন্ত্রের জন্য এই টেকসই পদ্ধতিগুলি আদর্শ। নতুন নির্মাণেও এই রীতি অনুসরণ করা উচিত। কোনো নতুন প্রকল্প শুরু করলে আমরা জমি দেখি, এলাকা দেখি, সূর্য ও হাওয়ার গতিপথ দেখি। আমাদের ঢালের হিসেব করে সেই মতো ছাদ কাটতে হয়, যাতে দেখে মনে হয় বাড়িটি পাহাড়ের গায়ে গজিয়ে উঠছে। কোনো ইট কাঠের স্তূপকে সেখানে চাপানো হয়নি। আগে থেকে এটা স্থির করা খাটনির বড় অংশ। এখানকার প্রাক আধুনিক যুগের ঐতিহ্য পর্যটকদের কাছে বড় আকর্ষণ হলেও নতুন নির্মাণের বেশিরভাগই কংক্রিটের। সময়ের সাথে সাথে আধুনিক উন্নয়নের ছোঁয়া লাগছে পাহাড়ের খাড়া ঢালে। এর বিপদ নিয়ে বলছেন স্থানীয় ঐতিহাসিক ওমচাঁদ হান্ডা। তিনি রাজ্যের রাজধানী সিমলায় থাকেন। সেখানে অনিয়ন্ত্রিত নির্মাণের বেশ কিছু কুপ্রভাব দেখা গেছে। 40 বছর আগে ভারতীয় সেনাপ্রধান স্নোডেন ভবনে থাকতেন, কিন্তু এখন সেটি পুরোপুরিভাবে একটি উপনগরীতে পরিণত হয়েছে। দুই ধারে থাকা শৈলশিরা নির্মাণে ঢেকে গিয়েছে। রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজের করা একটি মাটির সমীক্ষায় জানা গেছে এখানে উঁচু নির্মাণ করা উচিত নয়। তারপরেও এখানে 11 তলা উঁচু বাড়ি আছে। সেটা কবে ভেঙে পড়বে কেউ জানে না।
in that area. When it will sink, nobody knows. 2023 সালের বন্যায় এই অঞ্চলের ঘরগুলি যেভাবে ভেঙে গিয়েছিল ঠিক সেভাবেই এটি ভেঙে পড়তে পারে। শক্তিশালী কংক্রিট ও ইস্পাত দিয়ে বানানো বাড়িগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। এতে 71 জনের প্রাণ যায় ও আরও অনেকে আহত হন। তারপরেও এই অঞ্চলে নগরায়নের গতি বেড়েই চলেছে। নির্মাণের বাড়বাড়ন্ত পাহাড়ের উপর চাপ সৃষ্টি করছে। এই পাহাড়গুলির প্রাকৃতিক কোণ 45 ডিগ্রির বেশি নয়। তার বেশি উচ্চতায় আমাদের যাওয়া উচিত নয়, কিন্তু আজ আমরা তার থেকেও খাড়া ঢালে নির্মাণ করছি। আমরা 70-80 ডিগ্রি ঢালেও নির্মাণ করছি। আমরা বড় মাপের খোঁড়াখুড়ি করছি, ভারী দেওয়াল তুলছি। শক্ত ভূমিস্তর না থাকলে আমরা সমস্যার মুখোমুখি হব। নাগগারের পুরনো নির্মাণগুলো উল্লেখযোগ্য ক্ষতি ছাড়াই বন্যার কবল থেকে বেঁচে গিয়েছে। এর ফলে নর্থের নতুন নির্মাণের ক্ষেত্রে চিরাচরিত পদ্ধতি ব্যবহারের প্রতি বাসিন্দাদের আগ্রহ আগের চেয়ে বেড়েছে। এক্ষেত্রে পুনর্চক্রায়িত উপাদান পরিবেশ বান্ধব এবং খরচও কমায়। Whenever we do a project, আমরা কোনো নতুন প্রকল্প নিলে পুরনো বাড়ি থেকে পাওয়া কাঠ ও পাথরের খোঁজ করি, নইলে কাঠের গুঁড়ি পুনর্ব্যবহার বা পুনরুদ্ধারের চেষ্টা করি। क्या हम उसको रीयूज कर पाएंगे, क्या हम সেখানে কিছু না থাকলে আমরা নিকটবর্তী শহর ও গ্রামে খোঁজ করি। तो मतलब the try is कि हम এ ধরনের পুরনো উপকরণ ব্যবহারের জন্য অনেক দক্ষতা ও অভিজ্ঞতার দরকার পড়ে। नॉलेज भी चाहिए, लाइक स्किल चाहिए विद वर्किंग विद द मटेरियल। আর সেজন্যেই নর্থ গোষ্ঠী নিয়মিত প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন করে। খুবরাম ঠাকুরের মতো আরও শতাধিক স্থানীয় শিল্পী এর মাধ্যমে নিজেদের অর্জিত জ্ঞানকে ছড়িয়ে দিচ্ছেন। আমরা যদি এইভাবে নির্মাণ করি, আগামী প্রজন্ম এর উপকার বুঝবে এবং এই দক্ষতা বাঁচিয়ে রাখবে। হিমাচল প্রদেশকে বাঁচাতে এটাই একমাত্র উপায়। শিল্পীদের আশা, এই সামগ্রিক চিন্তাভাবনার প্রচার হলে এই ক্ষুদ্র শৈল শহর সমগ্র হিমালয়কে দায়িত্বশীল নির্মাণের জন্য উদ্বুদ্ধ করবে, তাদের নির্মাণ শৈলীর ঐতিহ্যের উপকারী দিক সকলের মধ্যে ছড়িয়ে দেবে। বাড়িঘর নির্মাণে আমরা এখন যে সমস্ত উপকরণ ব্যবহার করি তার বদলে পরিবেশ বান্ধব কিছু ব্যবহার করা কি সম্ভব, এবং তাতে কি কোনো বড়সড় পরিবর্তন আসতে পারে? এর উত্তর খুঁজতে চলুন আপনাকে নিয়ে যাই 2500 কিলোমিটার দূরে ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে, যেখানে প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে ইট। এবং এতে যে শুধুমাত্র পরিবেশের উপকার হচ্ছে তাই নয়, গরমে ঘর ঠান্ডা রাখতেও এটি সহায়তা করছে। চিরাচরিত ভারতীয় নির্মাণ পদ্ধতির সাথে আধুনিক ডিজাইনের মেলবন্ধন। দক্ষিণ তামিলনাড়ুর মাদুরাইতে স্থপতি কার্তিকেয়ন গত 15 বছর ধরে কাদার ইট দিয়ে পরিবেশ বান্ধব বাড়ি বানাচ্ছেন। இந்த மண்வீடு கட்டுமானத்தில் வந்து பார்த்தோம்னா আপনি মাটির বাড়ি বানালে মাটি তার প্রধান উপাদান। செய்கிறோம் মাটির ইট কেবল কাদামাটি ও 8% স্টেবিলাইজার দিয়ে তৈরি। ஒரு অতীতে আমরা প্রাকৃতিক স্টেবিলাইজার ব্যবহার করতাম, அந்த காலத்தில் natural কিন্তু সেখানে ঘাটতি হওয়ার কারণে আমরা এখন সামান্য চুন ও সিমেন্ট যোগ করি, கொஞ்சம் சிமெண்ட்டும் কিন্তু এর 92%ই মাটি। வந்துட்டு உங்களுக்கு வந்து பார்த்தோம்னா এই মিশ্রণকে যন্ত্রের সাহায্যে ইটে পরিণত করা হয়। এই পদ্ধতির সুবিধা হল উনুনে উচ্চ উষ্ণতায় পোড়ানোর বদলে কয়েক সপ্তাহ ধরে প্রাকৃতিক উপায়ে শুকানো যায়। এর ফলে কার্বন নির্গমনের পরিমাণ কমে। ভারতে জনসংখ্যার অর্ধেকেরও বেশি মাটির বাড়িতে থাকেন, কিন্তু সেগুলি নিম্ন আয়ের মানুষের আবাস। এখন মধ্যবিত্তরাও মাটির ঘরের উপকারিতা বুঝতে পারছেন, কারণ তা খুবই পরিবেশ বান্ধব। তাছাড়া প্রাকৃতিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণেও মাটির ঘরের বিশেষ সুবিধা রয়েছে। நம்ம சம்மர் அப்ப வந்து গরমে এই ঘরের ভিতর ঠান্ডা থাকে, நமக்கு ரொம்ப আবার শীতে তা গরম থাকে। এটাই মাটির বাড়ির উপকারিতা। நம்ம வந்து கொடுக்கறது தான் মন வீடு। আরও একটি উপকারিতা হল মাটির ঘর তৈরির খরচ তুলনামূলক কম, কাঁচামাল প্রাকৃতিক ও সহজলভ্য। মাটির বাড়ির ভেতর আরামদায়ক হওয়ায় বিদ্যুতের খরচও 2/3 অবধি কম হতে পারে। আমাদের শহরগুলোতে ক্রমশ মানুষের চাপ বাড়ছে।
এবং সকলের থাকবার ব্যবস্থা করতে অনেক খালি জায়গার প্রয়োজন হয়ে পড়ছে। তবে এই সমস্যার সমাধান উদ্ভাবনী উপায় করা কিন্তু সম্ভব, এবং সেক্ষেত্রে বিদ্যমান ভবনগুলোকে কাজে লাগানো একটি উপায় হয়ে উঠতে পারে। আপনি শহরে বসবাস করলে বাড়ি নিয়ে সংকটে পড়ার যথেষ্ট আশঙ্কা আছে। বড় শহরগুলোতে উচ্চ হারে ভাড়া বাড়ছে। সারা বিশ্বেই এই পরিস্থিতি। এরপরও কিছু ভবন ঠিকই খালি পড়ে আছে। ফ্রাঙ্কফুর্টের কেন্দ্রস্থল দেখতে অন্য বড় শহরগুলোর ব্যবসা কেন্দ্রের মতোই, কিন্তু এসব উঁচু ভবনের আড়ালে লুকিয়ে থাকা তথ্যটি হলো এখানকার 10% অফিসই খালি। বিশ্বের অনেক বড় শহরেই এই হারটি এমন বা তার চেয়েও বেশি। তাহলে আমরা কেন পৃথিবী জুড়ে খালি অফিসগুলিকে বাসস্থান বানিয়ে নিচ্ছি না? কোভিডের পর অনেকে অফিসে ফিরলেও বাড়ি থেকে কাজ বন্ধ হয়নি। আমেরিকার কর্মীদের 35% এখনও বাড়ি থেকে কাজ করছেন। কিন্তু খালি কর্মস্থল নতুন কোনো সমস্যা নয়। অতিমারির আগেও পুরনো অফিসগুলো চাহিদা হারাচ্ছিল। গত 10 বছরে উন্নত জীবনযাপনের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। স্টিভেন পেইন্টার পুনর্ব্যবহার নিয়ে কাজ করা পৃথিবীর অন্যতম বড় সংস্থার একজন স্থপতি। মানুষ পুরনো বাড়ির চুক্তির মেয়াদ বৃদ্ধি না করে নতুনভাবে তৈরি বাড়িগুলোতে গিয়েছে। এর কারণ সেগুলিতে মানুষের চাহিদা মতো সুবিধা ও অবস্থান রয়েছে। এই খালি অফিসগুলোতে শুধু জায়গাই নষ্ট হচ্ছে না, এর ফলে মালিকেরা কম ভাড়া পাচ্ছেন, কম কর জমা পড়ছে, আর এর প্রভাব পড়ছে অন্য ক্ষেত্রেও। আমাদের সুন্দর বাড়ি রয়েছে, অত্যাধুনিক বহুতল ভবন রয়েছে, সমস্ত স্থাবর সম্পত্তি আছে, কিন্তু সেসব ভবন ফাঁকা পড়ে আছে। তাই আগে যেমন দেখতেন সেরকম চাকচিক্য নেই। আগে যেমন মানুষের ঢল দেখা যেত, আজকাল আর তা দেখা যায় না। লিলি লাঙ্গলি সান ফ্রান্সিসকোর একজন স্থপতি। এই শহরেও ফাঁকা ভবনের সংখ্যা অনেক বেশি। আমাদের কর থেকে পাওয়া আয়ের প্রায় 95% আসে শহরের কেন্দ্রস্থলের ব্যবসা কর থেকে। 2021 সালে আমাদের মোট জিডিপি প্রায় 80% আসত কেন্দ্রস্থলের সংস্থাগুলি থেকে। এটি আমাদের অর্থনীতি চালিকা শক্তি, যা ঠিক থাকলেই আমাদের শহর ঠিক থাকবে। আমেরিকার তৃতীয় ব্যয়বহুল আবাসনের এই শহরের 1/3 অফিসই খালি পড়ে আছে। একই সঙ্গে নতুন বাড়ি তৈরির ফলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। পরিবেশগত লক্ষ্যমাত্রা শুধু নয়, অন্যান্য টেকসই লক্ষ্যের দিকে তাকিয়ে যা বানানো আছে তার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। পেরনিলা হাগবার্ট স্টকহোমের রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে টেকসই নগর বিষয়ে গবেষণা করেন। নতুন বাড়ি ও ভবনগুলি জ্বালানি ব্যবহারে যত দক্ষ বা যত উন্নত প্রযুক্তিতেই তৈরি হোক না কেন, তা যথেষ্ট নয়। আমাদেরকে নতুন নির্মাণের সংখ্যাও কমাতে হবে। এই কারণেই আমরা এসেছি ফ্রাঙ্কফুর্টে। এখানে 1990-এর সময়ে তৈরি হওয়া একটি বহুতল অফিস 150টি সুসজ্জিত অ্যাপার্টমেন্টে রূপান্তরিত হবে। নির্মাণকারী সংস্থাটির ইউরোপীয় প্রধান বেনিয়ামিন আলব্রেখট একেই সামনে এগিয়ে যাওয়ার উপায় বলে মনে করছেন। যেহেতু বাড়িটির কাঠামো দাঁড়িয়ে আছে, তাই পরিবেশের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে নির্মাণের ক্ষেত্রে সচরাচর কাঠামো নির্মাণেই মোট নির্গমনের 50% ঘটে, যা অনেক বেশি। এতে শুধু কার্বন নির্গমনই কমে না, অফিসগুলোকে নতুন করে সাজালে তা 30% সস্তা হয় এবং অর্ধেক সময়ে নির্মাণ শেষ করা যায়। তবে এটি অনেক কিছুর ওপর নির্ভর করে, যেমন এই ভবনটি নতুনের তুলনায় সস্তা না হলেও দ্রুত বানানো সম্ভব হয়েছে। সময়টাও আমার কাছে গুরুত্বপূর্ণ। এর ফলে দ্রুত আপনি বাড়ি ভাড়া থেকে আয় তুলতে পারবেন। পুরনো বাড়িকে পরিবর্তন করে নতুনভাবে কাজে লাগানোকে অভিযোজনগত পুনর্ব্যবহার বলে। এর ফলে নির্মাণের আয়ু বৃদ্ধি পায়। এইভাবে পুরনো কারখানাকে শিল্পীর কাজের জায়গায় পরিণত করা যায়, ওয়্যার হাউসকে ফুড হল হিসেবে কাজে লাগানো যায়। কিন্তু নতুন করে বানানোর চেয়ে বিদ্যমান কোনো কাঠামোকে সাজানোর পরিকল্পনায় ঝক্কি বেশি। নির্মাতারা দেখেছেন অফিস ও বাসস্থান সবসময় খাপে খাপ বসে না, সময় ও জায়গার উপর তা নির্ভর করে। আধুনিক খোলামেলা অফিসগুলো মানুষের বসবাসের কথা ভেবে বানানো হয়নি। এজন্য প্রথমে ভবনের বড় অংশগুলোকে ভাগ করতে হবে এবং দেখতে হবে ঘরে যেন যথেষ্ট সূর্যালোক ঢোকে। অফিসের মতো এখানে পুরো তলার জন্য একটা শৌচাগার থাকলে চলবে না।
প্রতিটি ঘরে বায়ু চলাচল, গরমের ব্যবস্থা ও বিদ্যুৎ দরকার। স্টিভেন পেইন্টার এই ধরনের কাজে বিশেষজ্ঞ। তিনি এমন একটি পদ্ধতি বের করেছেন যা থেকে বোঝা যায় কোনো অফিস বাসস্থান হওয়ার উপযুক্ত কিনা। শতাধিক বিষয় ভেবে এটা করা হয়। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লিফট ও জানলার দূরত্ব। এক ঘরের অ্যাপার্টমেন্টে আপনি শোয়ার ঘরে সুন্দর একটি জানালা চাইবেন, থাকার জায়গায় জানলা চাইবেন এবং হয়তো পেছনের দিকে হেঁসেল ও শৌচাগার চাইবেন। অনেক অফিসের লিফটের আশেপাশে অনেক বেশি জায়গা থাকে, সেখানে এগুলো হতে পারে। এর অর্থ ঝকঝকে নতুন বাসস্থান পেতে ভিত ও বাইরের কাঠামো বাদে সবকিছু নতুনভাবে বানাতে হবে। এ কারণে অনেক অফিস পরিবর্তনে বেশি কাজ করতে হয়। পেইন্টারের হিসাব অনুযায়ী মাত্র 30% অফিস এই জন্য আদর্শ। আপনি আমেরিকার বাজারের দিকে তাকালে দেখবেন সেখানে প্রায় 10,000 কোটি বর্গফুট অফিসের জায়গা আছে। আপনি তার মাত্র 7% পরিবর্তন করতে পারলেই 60 থেকে 70 লক্ষ নতুন ঘর বানাতে পারবেন। কিন্তু অফিসকে থাকার অ্যাপার্টমেন্টে পরিণত করাই যথেষ্ট নয়। এক্ষেত্রে অবস্থানও গুরুত্বপূর্ণ। অফিস ব্লকের কাছাকাছি এলাকায় দিনে অনেক হট্টগোল থাকে, রাতে জনশূন্য হয়ে পড়ে। মানুষের বসবাসের জন্য শুধু কাজের জায়গায় পরিবর্তন আনলেই চলবে না। 60 ও 70-এর দশকে ফ্রাঙ্কফুর্টের নিডাররাডকে বিস্তৃত অফিস অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়েছিল এবং এর নাম দেয়া হয়েছিল ব্যুরোস্টাড বা অফিস নগরী। কিন্তু 2000 সালের পরে প্রতি 3টি অফিসের একটি খালি পড়েছিল। 2006 সালে খালি পড়ে থাকা বহুতল অফিস ভবনগুলোকে বাসস্থানে পরিণত করার কাজ শুরু করে শহরটি। এখন সেখানে কাজের জায়গায় পাশাপাশি থাকা, খাওয়া, কেনাকাটা, স্কুল সবই হয়েছে। ফ্রাঙ্কফুর্টের এই এলাকাটিকে নতুন করে সাজানো হয়েছে। পার্কিং লটকে সবুজ মাঠ ও শিশুদের খেলার জায়গায় পরিণত করা হয়েছে। আরও অ্যাপার্টমেন্ট ও দোকান তৈরি হচ্ছে। মোট 6,000 বাসস্থান তৈরি হবে এখানে। এখন এই এলাকা আগের চেয়ে প্রাণোচ্ছল। অফিসগুলি আরও আকর্ষণীয় হয়েছে, ভাড়া দেওয়া তাই সহজ হয়েছে। কানাডার শহর ক্যালগারি নিজেদের জন্য 2021 সালে পেইন্টারের সঙ্গে কাজ শুরু করে। ক্যালগারির অফিসগুলোর 38% খালি ছিল, সেটাও পৃথিবীর খারাপতম সময়ে। তারা প্রতি বর্গফুট 75 টাকা খরচে ভবনগুলোকে বদলানোর দ্রুত পরিকল্পনা নেয়। লাল ফিতার বাধাগুলো সরিয়ে দেয় যাতে দ্রুত কাজ হয়। প্রথম 5টি প্রকল্প এখন নির্মাণরত, সেখানে প্রায় 750টি নতুন বাসস্থান হবে। এরকম আরও 10টি প্রকল্প অনুমোদন পেয়েছে। পরিবারের থাকার উপযোগী করে বানানো এই বাসস্থানগুলো বেশিরভাগই তুলনামূলকভাবে সস্তা হবে। অনেক সময় ভবনের এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে অনেক সরকারি বাধা থাকে। পেইন্টার মনে করেন তা বদলানো দরকার। আমি যেখানে আছি সেই টরন্টোর উদাহরণ দেয়া যাক। এখানে নিয়ম অনুযায়ী শহরের কেন্দ্রস্থল থেকে আপনার অফিসের জায়গা সরাতে পারবেন না। সেখানকার জমি মানুষের কর্মসংস্থানের জন্য সংরক্ষিত। এই আইন 70-এর দশকে তৈরি এবং প্রয়োজন না হওয়ায় তার কোনো বদল হয়নি, কিন্তু এখন ভীষণভাবে বদল দরকার। কিছু নিয়মকানুন রয়েছে সবখানেই, যেগুলো মেনে ভবন বদলাতে গেলে নতুন নির্মাণের মতোই সময় লাগে। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী বিশ্বের বিভিন্ন শহরে অনেক অফিস আছে যা বদলানো সম্ভব। ফ্রাঙ্কফুর্ট সচেতনভাবে তা করছে। এমন প্রকল্পের মাধ্যমে যত অভিজ্ঞতা অর্জন হবে তত বেশি অর্থ সাশ্রয় হবে। অফিস ভবনকে অ্যাপার্টমেন্টে বদলে দেয়া সহজ কাজ নয়। বিশ্বজুড়ে আবাসন সংকটও দ্রুত সমাধান হবে না। তবে ক্যালগারির মতো শহরগুলো দেখিয়েছে এর ফলে শহরগুলোকে আবাসযোগ্য এবং পরিবেশ বান্ধব করে তোলা সম্ভব। এবার চলুন যাওয়া যাক ভারতের উত্তর পূর্বের রাজ্য মেঘালয়, যেখানকার বাসিন্দারা প্রকৃতি থেকে নির্মাণ এই ভাবনাটিকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। ব্রিজ বা সেতু এই শব্দটি বললে আপনার চোখের সামনে কোন ছবি ভেসে উঠবে? লন্ডনের টাওয়ার ব্রিজ বা ধরুন হাওড়া ব্রিজ। কিন্তু আমি যে ধরনের ব্রিজের কথা বলছি তার সঙ্গে আপনি এর কোনোটিকেই মেলাতে পারবেন না। আপনি কি এমন কোনো ব্রিজ দেখেছেন যা সত্যিকারের গাছের শেকড় দিয়ে তৈরি, এবং সেক্ষেত্রে মৃত গাছ নয় বরং জীবিত গাছ? চলুন দেখা যাক এই প্রতিবেদনে। এই পাহাড়ের মানুষজন বৃষ্টিকে অনেক নামে ডাকেন।
ঝিরঝির বৃষ্টি, টুপটাপ বৃষ্টি, ঝমঝম বৃষ্টি। অবাক হওয়ার কিছু নেই, কারণ এটি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের এলাকা। উত্তর পূর্বের পার্বত্য রাজ্য মেঘালয়ে বৃষ্টি নানা রূপ ধারণ করে। ছোট ধারা ক্রমে খরস্রোতা নদীতে পরিণত হয় এবং এই অঞ্চলের 40,000 মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। এখানকার খাসি উপজাতি মূলত কৃষিজীবী। প্রতি বছরই জেগে ওঠা নদীর কারণে তাদের বাড়ি, কৃষিজমি ও বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু জীবন্ত শিকড়ের সেতুর মাধ্যমে বেঁচে থাকার ও যাতায়াতের এক অভূতপূর্ব উপায় বের করেছেন এখানকার মানুষ। এই সেতু বানিয়ে আমি গর্বিত। আমি আগামী প্রজন্মের জন্য এই উত্তরাধিকার রেখে যেতে চাই। আমি আশা করি আগামী প্রজন্ম নতুন প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নতির ফলে আমাদের থেকেও ভালো কাজ করবে। এই শিকড় দিয়ে তৈরি সেতুগুলো 100 বছর অবধিও টিকে যেতে পারে, কারণ এগুলো উঁচুতে অবস্থিত এবং পচে যায় না। মলিননং গ্রামের কৃষক ব্যাডডোর খোংলাম। তিনি 11 বছর বয়স থেকে এই সেতু বানানো শিখেছেন। 3 দশক পরেও নিজের দক্ষতাকে তিনি ব্যবহার করে চলেছেন। তার গ্রামের লোকজন এই মরশুমে আরেকটি নতুন সেতু বানাতে চলেছেন। এটি নারীদের বিশেষভাবে সাহায্য করবে, যাতে তারা সহজে বাজারে যেতে পারে। এর ফলে স্থানীয় অর্থনীতি উপকৃত হবে। মেঘালয়ের সেতুগুলি বিশেষ ও বিখ্যাত। আধুনিক সেতুর সাথে এর তফাৎ হলো এই সেতুগুলি জীবন্ত। এগুলি তৈরি করা হয় ডালপালা ও শিকড় দিয়ে, যা জীবন্ত গাছ থেকে আসে। সাধারণত এদের খাড়া রাখার জন্য আরও গাছ পোতা হয়। এর ফলে এখানকার জীববৈচিত্র্য বজায় থাকে। এই সেতু তৈরির জন্য পরাশ্রয়ী উদ্ভিদের মূলকে সুপারি গাছের কাণ্ডের সান্নিধ্যে আনা হয়, যাতে নতুন শিকড় গজাতে পারে। বাঁশের কাঠামো গাছের মূল ও যাতায়াতকারী গ্রামবাসীদের ভার বহন করে। রাবার গাছের শিকড় একটি আরেকটির সাথে জুড়ে এক হয়ে বাড়তে পারে। স্থানীয় লোকজন এর মাধ্যমে সেতুটিকে নদীর অপর প্রান্তে নিয়ে যায়। এটি একটি বিশাল কাজ। সেতুগুলির দৈর্ঘ্য 50 মিটারেরও বেশি হতে পারে এবং তার একাধিক তল থাকতে পারে। একটি সেতু একসাথে 50 জনের ওজন বহন করতে পারে। আমি 15 বছর বয়স থেকে আমার ঠাকুরদার কাছে শিকড়ের সেতু বানানো শিখেছি। আমাদের সন্তানদের জন্য এই সেতু সংরক্ষণ করা প্রয়োজন। আমাদের নিজেদের সন্তানদেরও শেখাতে হবে, যাতে এই জ্ঞান তারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যেতে পারে। এটা করা গেলে আমি না থাকলেও এই সেতু আমার নাতি নাতনিরা ব্যবহার করতে পারবে। একটি জীবন্ত সেতু ব্যবহার উপযোগী হতে 2 থেকে 3 দশক লাগে। তাই আজ কোনো সেতু তৈরিতে শিশুরা কাজ করলে 100 বছর পরেও তারা তাদের গোষ্ঠীর সদস্যদের সাহায্য করতে পারে। ভবিষ্যতে তারা তাদের পূর্বপুরুষদের বানানো সেতুর সাহায্যে ঘরে ফিরবে, যাদেরকে তারা কখনো চোখেই দেখেনি। স্থানীয় মানুষজন গাইড হিসেবে কাজের পাশাপাশি তাদের বাড়িকে পর্যটকদের জন্য হোমস্টেতে পরিণত করেছেন। জীবন্ত শিকড়ের সেতু থাকা গ্রামে একটি পরিবার প্রতি রাতে প্রায় 2000 টাকা আয় করতে পারে। পর্যটন উপকারের সাথে অপকারও করতে পারে। রাজ্য সরকারের খরচে কংক্রিটের সিঁড়ি, টিকিট ঘর ও দেওয়াল গজিয়ে উঠেছে। যে সেতুতে সীমিত লোক থাকার কথা, পর্যটকদের দাপটে ইতোমধ্যেই তার ক্ষতির চিহ্ন দেখা দিয়েছে। ইউনেস্কোর 2023-এর সম্ভাব্য ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় সেতুর কারণে মেঘালয়ের 72টি গ্রামকে চিহ্নিত করা হয়েছে। এই স্বীকৃতি তাদের জনপ্রিয়তা বাড়াবে এবং ওয়ার্ল্ড হেরিটেজ ফান্ড ও অন্যান্য সংস্থা থেকে আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ তৈরি হবে। কিন্তু আগামী দিনে পরিবেশ বান্ধব উন্নয়ন বজায় রাখতে বাসিন্দাদেরকেই পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে বলে মনে করেন স্থানীয়রা। সেতু বানাতে আমরা একসাথে কাজ করি। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই শিকড়ের সেতু বানানোর জ্ঞান ছড়িয়ে দেই। পরিবেশ বান্ধব এই কারিগরি দক্ষতা এখানকার জীববৈচিত্র্য ও স্থানীয় বাসিন্দা দুইয়ের জন্যই উপকারী। একসাথে দুইয়েরই টিকে থাকা সম্ভব
এই সেতুগুলি তারই প্রমাণ। আমি অন্তত একবার যেতে চাই এই সেতুর কাছে। আচ্ছা, আপনি কি আপনার চারপাশে এমন কোনো টেকসই উপায় তৈরি অনন্য নির্মাণ শৈলী দেখেছেন? তাহলে সে কথা আমাদেরকে লিখে জানাতে পারেন ইমেলে অথবা সরাসরি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।